দর্শক, আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের মেধাভিত্তিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জাতীয় টেলিভিশন স্কুল ও কলেজ বিতর্ক প্রতিযোগিতা উপভোগের জন্য। দর্শক, আপনারা জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার এই আসরে কখনো বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক দেখেছেন, কখনো বা স্কুল এবং কলেজ পর্যায়ের বিতার্কিকদের অংশগ্রহণ দেখেছেন। তবে আমাদের চলমান প্রতিযোগিতায় স্কুল এবং কলেজ অর্থাৎ নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। তাদের অংশগ্রহণের মাধ্যমে আপনারা যুগপৎ বিনোদনের পাশাপাশি জ্ঞানের দ্বারাও সমৃদ্ধ হয়েছেন। আজকে এই আয়োজনের ফাইনাল রাউন্ড এবং আমাদের আজকের এই আয়োজনটিকে উপভোগ করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। শত ব্যস্ততার মাঝেও তিনি আমাদের এই আয়োজনে এসে আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সবাই তার প্রতি কৃতজ্ঞ। প্রিয় দর্শক, 64টি দলের মাঝখান থেকে নিজেদের শ্রেষ্ঠ দিয়ে সেরা দুই দলের মধ্যে জায়গা করে নিয়েছে দুটি প্রতিষ্ঠান। আজকে সেই দুটি প্রতিষ্ঠানকে নিয়েই ফাইনালের এই রাউন্ড। আজকে বিতর্ক আয়োজনে বিতর্কের যে বিষয়বস্তুটি নির্ধারণ করা হয়েছে সেটি হচ্ছে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। এই বিষয়টিকে নিয়ে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান পরস্পরের সাথে যুক্তির দ্বৈরথে লিপ্ত হবেন তারা হচ্ছেন পক্ষ দল শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা, বিপক্ষ দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের মেধাবী বিতার্কিকদের সাথে এবং তাদেরকে সহযোগিতা প্রদানের জন্য আগত প্রতিষ্ঠানের অন্যান্য ছাত্রছাত্রীর সঙ্গে। পক্ষ দল থেকে আমাদের সাথে আছেন তাসলিম ইমাম নাবা, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। রেজওয়ানা হাসান, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। আহনাফ সিদ্দিক, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। তাহিয়া তাবাসসুম প্রভা, নবম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। তাহিয়া রহমান, নবম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। নাবিহা মানহা তাসিন, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। ইশিকা আহসান, দশম শ্রেণী, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাস। এবারে দেখে নেওয়া যাক বিপক্ষ দলে কারা আছেন। মেহরাক মাহিরা মাধুর্য, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মার্জানুল জান্নাত মেধা, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। নুয়াইশা তুরিন, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। ইন্তিশার আলম, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। মুনিম মুশফিরাত, দ্বাদশ শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। রাইসা রিশা, দশম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। নুরাইন ইবনাত বুনন, নবম শ্রেণী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুর। সুপ্রিয় দর্শক, উভয় দলের বিতার্কিকদের সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য তাদের সঙ্গে বরাবরের মতো আজও রয়েছেন দুজন তত্ত্বাবধায়ক শিক্ষক। এবারে আমরা পরিচিত হব তাদের সঙ্গে। পক্ষ দল থেকে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে আমাদের সঙ্গে আছেন আমি সেহলি আক্তার খান, সিনিয়র টিচার, ক্লাব মডারেটর, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। সুপ্রিয় দর্শক, এবারে দেখব বিপক্ষ দল থেকে আমাদের সাথে তত্ত্বাবধায়ক শিক্ষক হিসেবে কে আছেন। আমি মোহাম্মদ মুরাদ হাসান, সহকারী শিক্ষক, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের অবগতির জন্য এবং উভয় দলের বিতার্কিকদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের এই বিতর্ক অনুষ্ঠানের নিয়মকানুন। আপনারা সার্বিকভাবে গঠনমূলক পর্ব এবং যুক্তিখণ্ডন পর্বের জন্য মোট 19 মিনিট সময় পাবেন। এই 19 মিনিট সময়ের কতটুকু সময় গঠনমূলক পর্বে ব্যবহার করবেন কিংবা কতটুকু সময় যুক্তি খণ্ডনের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। তাছাড়া একজন বিতার্কিক কত সময় ধরে বক্তব্য প্রদান করবে সেটিও উভয় দল নিজেরাই নির্ধারণ করবেন। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে আপনারা চাইলে অতিরিক্ত একজন বিতার্কিককে সুযোগ করে দিতে পারেন কিংবা গঠনমূলক পর্বের যে কোনো একজন বিতার্কিক চাইলেই যুক্তি খণ্ডন করতে পারবেন। প্রত্যেক বিতার্কিককে তার নির্ধারিত সময় 30 সেকেন্ড পূর্বে সতর্কতা সংকেত দেওয়া হবে এবং নির্ধারিত সময় শেষে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এবারে আমরা মঞ্চে ডেকে নিতে চাই আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিকে। আমি মঞ্চে ডেকে নিচ্ছি জনাব আবু হেনা মোর্শেদ জামান স্যারকে, বিপিএএ সম্মানিত সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং প্রাক্তন শ্রেষ্ঠ বিতার্কিক। এবারে আমরা পরিচিত হব আমাদের আজকের এই প্রতিযোগিতার বিজ্ঞ বিচারক মণ্ডলীর সঙ্গে। আমাদের সঙ্গে বিচারক প্যানেলে রয়েছেন জনাব FH আরিফ, প্রাক্তন বিতার্কিক, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সদস্য, জাতীয় রাজস্ব বোর্ড। আমাদের সঙ্গে আরও রয়েছেন অধ্যাপক সালমা আক্তার মিশন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।
আমাদের সঙ্গে আছেন জনাব আ.ন.ম ফয়জুল হক জুরিক, 1997 সালে অনুষ্ঠিত 14তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের বিতার্কিক এবং মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেবজার যুগ্ম সচিব। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সেজুতি রহমান, 2006 সালে অনুষ্ঠিত 17তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক এবং সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন, রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। বিচারক হিসেবে আমাদের সঙ্গে আরও আছেন প্রকৌশলী আনোয়ার পারভেজ শেফিন, 1996 সালে অনুষ্ঠিত 13তম জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের দলনেতা এবং ফাইনালের শ্রেষ্ঠ বিতার্কিক। আমাদের বিজ্ঞ বিচারকবৃন্দ একজন বিতার্কিককে তার উপস্থাপনা, উচ্চারণ, ভাষার ব্যবহার, তত্ত্ব ও তথ্য পরিবেশনা, যুক্তির প্রয়োগ ও খণ্ডন এবং তাদের প্রতি বিচারকদের প্রশ্নের সদুত্তরের উপর ভিত্তি করে নম্বর প্রদান করবেন। দর্শক, আমরা আমাদের আজকের এই ফাইনাল রাউন্ডের মূল বিতর্ক শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমি পক্ষ দল থেকে প্রথম বিতার্কিক তাসনিম ইমাম নাবাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 6 মিনিট 30 সেকেন্ড। মাননীয় সভাপতি, বাস্তব জীবনের কিছু গল্প দিয়ে শুরু করতে চাই। মরিয়ম হাফিজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতকোত্তর শেষে মেট্রো রেলের চালক হিসেবে নিয়োগ পান। টানা 1 বছর প্রশিক্ষণ শেষে দক্ষতা লাভ করে তিনি নিশ্চিত করেন বাংলাদেশের প্রথম মেট্রো রেলের ছুটে চলা। করিম সাহেব 4র্থ শ্রেণীর একজন কর্মচারী, চাকরি করেন একটি সরকারি ব্যাংকের মতিঝিল শাখায়, বাসা কামারপাড়া, উত্তরা 13 নম্বর সেক্টরে। ঠিক সকাল 6টায় বেরোন অফিসের উদ্দেশ্যে, টানা 9টা থেকে 5টা অফিস করে বাড়ি ফেরেন রাত 8টায়। আফসোস, তিনি যদি আরেকটু সময় পেতেন তার পরিবারের সাথে কাটানোর জন্য। 4 নভেম্বর 2023 তারিখে করিম সাহেবের হাতে অতিরিক্ত 4 ঘন্টা সময় চলে আসে তার পরিবারকে দেওয়ার জন্য, কেননা তিনি মেট্রো চেপে 20 মিনিটের মধ্যে ছিল যান এবং 20 মিনিটে অফিস থেকে বাড়িতে ফেরেন। হ্যাঁ বিজ্ঞ বিচারক মণ্ডলী, এভাবেই লাখো মরিয়ম করিম সাহেবদের স্বপ্ন পূরণ করে যাচ্ছে বিনির্মাণাধীন স্মার্ট বাংলাদেশ। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। পক্ষে অবস্থান করছি। 7ই মার্চ 1971 সালে স্বাধীনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় 16 ডিসেম্বর 71-এ। 2008 সালে দেখা ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন হয়েছিল 2021-এ। একইভাবে 2022 সালের 12ই ডিসেম্বর বঙ্গবন্ধু কন্যার দেখা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে 2041 সালের মধ্যে। ডিজিটাল বাংলাদেশ মেলা 2023-এর উদ্বোধন উপলক্ষে এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, দেশকে স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার জন্য আমাদের দরকার ডিজিটাল সংযোগ। এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর উক্তির সাথে সম্পূর্ণভাবে একমত। চলে যাচ্ছি সংজ্ঞায়নে। প্রথমেই তথ্য প্রযুক্তি। তথ্য প্রযুক্তি বলতে তথ্য ও ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল প্রযুক্তি রয়েছে, যেমন মোবাইল ও নেটওয়ার্ক সংযোগ, মেট্রো রেলের স্বয়ংক্রিয় সকল পদ্ধতি, ই গভর্নেন্সে ব্যবহৃত প্রযুক্তি, স্মার্ট ইকোনমি, ফিনটেক, এডটেকের প্রযুক্তি ইত্যাদিকে বোঝাচ্ছে। এরপর আসি স্মার্ট ব্যবহার। যে কোনো জিনিসকে ব্যবহার করার ক্ষেত্রে 3টি ধাপ রয়েছে। 1, পণ্যের সহজলভ্যতা, 2, পণ্য ব্যবহারকারীর সচেতনতা ও 3, ব্যবহারের সময় রক্ষণাবেক্ষণ। স্মার্ট ব্যবহার বলতে আমরা এই 3টি ধাপকেই বোঝাচ্ছি। এরপর আসি স্মার্ট বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন 2041 সালের স্মার্ট বাংলাদেশ অনুযায়ী স্মার্ট বাংলাদেশ হবে এমন একটি দেশ যে দেশের প্রতিটি খাতে সর্বোচ্চ নাগরিক সেবা, শিক্ষা ও অর্থনৈতিক উন্নয়ন অর্জন করা হবে। তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের ভূমিকা এখানে হবে সবচেয়ে বেশি। এবারে বিপক্ষ দল কি বলতে পারে তা আমি আপনাদের একটু আগে থেকে জানিয়ে রাখি। 1, তারা অন্য মূল উপাদান নির্ণয় করতে পারে, যেমন বলতে পারে দুর্নীতি দমন, আইনের প্রয়োগ, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ইত্যাদি। অথবা 2, তারা না সূচক যুক্তি উপস্থাপন করতে পারেন। পক্ষ দল থেকে আজ আমরা নাগরিকদের যে মৌলিক অধিকারগুলো আছে তাকে ক্ষেত্র হিসেবে চিহ্নিত করে উপস্থাপন করে দেখাবো কিভাবে স্মার্ট তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারই পারে স্মার্ট ফলাফল আনতে। কৃষি প্রধান দেশ বাংলাদেশে কৃষি 3 বাস্তবায়নে নেমেছে। স্মার্ট কৃষি বাস্তবায়নে 4 স্তরের নেটওয়ার্ক প্রয়োজন। মাঠ পর্যায়ে ব্যবহৃত বিভিন্ন সেন্সর থেকে তথ্য ও উপাত্ত সংগ্রহ করার কাজ হচ্ছে প্রথম সেক্টরের। তারপরে দ্বিতীয় স্তরে রয়েছে আমাদের নিত্যদিনের ব্যবহৃত স্মার্টফোন, ওয়াইফাই নেটওয়ার্ক, জিগবি, লোরা ইত্যাদি, যা দেশের সকল স্তরে ব্যবহৃত হচ্ছে। তৃতীয় স্তরের কাজ হলো মাঠ পর্যায়ে সকল তথ্য মূল তথ্য ভাণ্ডারে পৌঁছে দেওয়া, যার জন্য প্রত্যন্ত অঞ্চলে পর্যন্ত আছে মোবাইল টাওয়ার, টেলিফোন নেটওয়ার্ক, অপটিক্যাল ফাইবার ইত্যাদি।
তাহলে এবার দেখুন আপনারা যে চতুর্থ যেটি আমাদের মূল তথ্য ভান্ডার, সেখানে কি হচ্ছে বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড সংগৃহীত তথ্য প্রয়োজন অনুযায়ী ইম্পর্টেন্ট জায়গায় পৌঁছে যাচ্ছে। এই হচ্ছে পুরো প্রক্রিয়া। এখন আমি আপনাদের বলি এর সুবিধা কি। আমরা নিয়ম অনুযায়ী কিংবা দরকার অনুযায়ী বিভিন্ন জিনিস উৎপাদন করতে পারবো। তাই বলছি বিজ্ঞ বিচারক মণ্ডলী, যদি স্মার্ট বাংলাদেশ চাই তবে স্মার্ট প্রযুক্তির বিকল্প নাই। ধন্যবাদ। এবারে আমি বিপক্ষ দল থেকে প্রথম বিতার্কিক মেহরাক মাহিরা মাধুর্যকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট 30 সেকেন্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছিলেন রাজনৈতিক মুক্তি, দেখিয়েছিলেন সোনার বাংলা গড়ার স্বপ্ন। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিয়েছেন অর্থনৈতিক মুক্তি, দেখিয়েছেন সোনার বাংলার একবিংশ শতাব্দীর প্রতিরূপ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি এবং বিজ্ঞ বিচারক মণ্ডলী। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। বিপক্ষে অবস্থান করছি। সরাসরি সংজ্ঞায়ন চলে যায়। তথ্য প্রযুক্তি বলতে বোঝাচ্ছি তথ্য সংগ্রহ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও সরবরাহের জন্য ব্যবহৃত প্রযুক্তিকে। তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার বলতে বোঝাচ্ছি চৌকসভাবে তথ্য প্রযুক্তির সর্বাধিক ফলপ্রসূ ব্যবহারকে। স্মার্ট বাংলাদেশ বলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন অনুসারে স্মার্ট সিটিজেন, স্মার্ট সোসাইটি, স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট সমৃদ্ধ সেই বাংলাদেশকে বোঝাচ্ছি যেখানে কার্যক্রমগুলো হবে সাশ্রয়ী, টেকসই, বুদ্ধিদীপ্ত, জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী, বৈষম্যহীন ও নিরাপদ। এই স্মার্ট বাংলাদেশ আমরা 2041 সালের মধ্যেই গড়ে তোলার স্বপ্ন দেখি। বিনির্মাণ বলতে গড়ে তোলাকে বোঝাচ্ছি। হাতিয়ার বলতে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যে প্রয়োজনীয় উপকরণগুলো প্রয়োজন তাদের বোঝাচ্ছি। প্রধান হাতিয়ার বলতে আজকে আমরা এমন বিষয়কে বোঝাচ্ছি যা না থাকলে প্রথমত আজকে স্মার্ট বাংলাদেশ গড়তে বাকি উপকরণগুলো ব্যবহার অনিশ্চিত হয়ে পড়ে, এবং দ্বিতীয়ত আজকে যথাসময়ে অর্থাৎ 2041 সালের মধ্যে যে স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই সেটি অনিশ্চিত হয়ে পড়ে। সম্মানিত বিচারক মণ্ডলী, লক্ষ্য করুন আজকে আমাদের চোখে স্মার্ট বাংলাদেশটি আসলে দেখতে কেমন, তাদের চেয়ে ভিন্ন কেন। আমাদের কাছে স্মার্ট বাংলাদেশ হলো এমন একটি বাংলাদেশ যেখানকার নাগরিক সচেতন, উৎপাদনমুখী ও অভিযোজনক্ষম, এবং সেই নাগরিক একটি ন্যায় ও সাম্যভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করে, এবং যে সমাজ থেকে আমরা একটি স্মার্ট গভর্নমেন্ট পাই যা সুশাসন প্রতিষ্ঠা করে, এবং যে সরকার আমাদেরকে দেশকে একটি স্থিতিশীল ও প্রবৃদ্ধিশীল অর্থনীতি উপহার দেয়। তো আজ যখন তারা আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রধান হাতিয়ার হিসেবে দেখাচ্ছেন স্মার্ট তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারকে, সেখানে আমরা বলতে চাই আজ আমরা সেটিকে একটি হাতিয়ার হিসেবে কল্পনা করে নিতে পারি ঠিকই, কিন্তু প্রধান হাতিয়ার হিসেবে আমরা দেখাচ্ছি যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপকে। অর্থাৎ আজ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে প্রধান হাতিয়ার হচ্ছে যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপ। তো তাদের প্রথম যুক্তির দিকে আসি। তারা যে মেট্রো রেলের উদাহরণটি দিলেন, আমি আসলে স্পষ্ট হতে পারলাম না সেটি তথ্য প্রযুক্তি নাকি আসলে অবকাঠামোগত উন্নয়ন, যেটি আমার যোগ্য নেতৃত্বের মাধ্যমে এসেছিল। দ্বিতীয়ত আজ তারা প্রযুক্তি এবং তথ্য প্রযুক্তির মধ্যে স্পষ্টভাবে পার্থক্যটি দেখিয়ে গেলেন না, এবং যোগাযোগ প্রযুক্তিকে তারা অন্তর্ভুক্ত করছেন কিনা সেটিও সংজ্ঞায়নে সুস্পষ্ট করলেন না। লক্ষ্য করুন আজকে একটি দেশের নাগরিককে আপনি স্মার্ট নাগরিক কখন বলবেন? কেবল তারা হাতে স্মার্টফোন নিয়ে ঘুরে বেড়ায়, তারা প্রত্যেকটি তথ্য প্রযুক্তি ভালোভাবে ব্যবহার করতে পারে এরকম কাউকে বলবেন? অবশ্যই না। বরং আমরা আমাদের দিক থেকে আসলে বলতে চাই স্মার্ট নাগরিক তারাই যারা প্রতি ক্ষেত্রে আগাগোড়া স্মার্ট প্রযুক্তির ওপরে নির্ভরশীল হয়ে পড়ে না, বরং স্মার্ট সিটিজেন আমরা বলবো তাকেই যে প্রতিকূল পরিস্থিতিতে তথ্য প্রযুক্তির সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও চিন্তনী দক্ষতা এবং সৃজনশীলতা দ্বারা পরিস্থিতি মোকাবেলা করতে পারে। অর্থাৎ যোগ্য নেতৃত্ব যখন আজ আমার স্মার্ট এই পদক্ষেপের মাধ্যমে আজকে আমার শিক্ষা ব্যবস্থায় একটি আমূল পরিবর্তন এনেছে, এইরকম নাগরিক আমি যখন আমার দেশে 41-এর মধ্যে দেখতে পারবো অহরহ, তখনই নিশ্চিত হবে আমার স্মার্ট বাংলাদেশ। দ্বিতীয়ত আমাদের মনে রাখতে হবে 2030 সালের যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি, 17টি লক্ষ্যমাত্রা আমরা নিশ্চিত করব, সেক্ষেত্রে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে গেলে আমাদের কিন্তু সবচেয়ে বড় উপায় হচ্ছে অংশীদারিত্ব নিশ্চিত করা। অর্থাৎ সকল ক্ষেত্রে সকলের অংশীদারিত্ব সমান হবে। সব ক্ষেত্রে কেন্দ্রীয় পর্যায়ে যদি আমরা সিদ্ধান্ত গ্রহণ করি এবং পদক্ষেপও নেই, কিন্তু আমরা যদি বাস্তবায়নকারী এবং সমাজের প্রান্তিক পর্যায়ে সেগুলোকে আমরা সঠিক স্মার্ট পদক্ষেপের মাধ্যমে বাস্তবায়ন করতে না পারি, তবে কিন্তু টেকসই উন্নয়নটি নিশ্চিত হবে না। এবং আর এখানেই আমরা বলছি আপনার যোগ্য নেতৃত্ব প্রথমত কেন্দ্রীয়, দ্বিতীয়ত বাস্তবায়নকারী এবং তৃতীয়ত ব্যবহারকারী পর্যায়ে যখন স্মার্ট পদক্ষেপ নিব তখনই টেকসই উন্নয়ন সম্ভব, যার মাধ্যমে 2041 সালে খুব সহজেই আমরা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি। লক্ষ্য করুন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের কিছু চ্যালেঞ্জ এবং করণীয় রয়েছে। প্রথমত এই বিষয়গুলি আমি একটি বিষয় ব্যাখ্যা করে যাচ্ছি, পরবর্তীগুলো আমার দলের দ্বিতীয় বক্তা এবং তৃতীয় বক্তা এসে ব্যাখ্যা করে যাবে। কৃষিক্ষেত্রে এবং যোগাযোগ ক্ষেত্রে তারা মেট্রো রেলের মতো যে উদাহরণগুলো দিলেন সবগুলোই কিন্তু আমরা নেতৃত্বের মাধ্যমে ইতিমধ্যে
অর্জন করতে সক্ষম হয়েছে। তাই আশা করি যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার এটি স্পষ্ট হয়েছে। ধন্যবাদ সকলকে। এবারে যুক্তি উপস্থাপনার জন্য ডেকে নিচ্ছি পক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক রেজওয়ানা হাসানকে। সময় পাবেন 5 মিনিট। স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক, স্মার্ট তার অর্থনীতি, তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার স্মার্ট বাংলাদেশ গঠনের চাবিকাঠি। 2041 সালের ভিশন স্মার্ট বাংলাদেশ করবে বিশ্ব শাসন। এই স্বপ্নবুকে ধারণ করে আজকে বিষয়ের পক্ষে অবস্থান করছি। কিন্তু শুধু স্বপ্নবাজ একদল তরুণী নই আমরা বাস্তববাদী। তাই প্রতিপক্ষের অযৌক্তিক আলোচনায় ঠিক একমত হতে পারলাম না। অসংখ্য ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়ার জন্য। আসুন যুক্তি খণ্ডনের মাধ্যমে ব্যাখ্যা করি কেন একমত হতে পারিনি। বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যোগ্য নেতৃত্ব দিতে পারবে এমন একজন ব্যক্তি নাকি স্মার্ট হবে। একজন কি একাই দেশ চালাতে পারবে? একজনকে দেশ চালানোর জন্য সবার সমন্বয় সাধন দরকার এবং সবাইকে একসাথে তাদের মেধা দিয়ে তাদের স্মার্ট তথ্য প্রযুক্তির সাহায্যে একসাথে এগিয়ে যেতে হবে দেশকে স্মার্ট করতে। একজন একা কিন্তু কখনো পারবে না। আর তার পাশাপাশি একটা সিদ্ধান্ত আপনি গ্রহণ করলেন কিন্তু বাস্তবায়ন করতে পারলেন না, এবং সেই বাস্তবায়ন বিষয়টা কিন্তু একটা বায়বীয় বিষয় না। বাস্তবায়ন করার জন্য দরকার স্মার্ট তথ্য প্রযুক্তির ব্যবহার। এবারে চলে আসি আমার মূল বক্তব্যে, অর্থাৎ ক্ষেত্র বিশ্লেষণে। প্রথমত, ডিজিটাল হেলথ কেয়ার। স্মার্ট বাংলাদেশে প্রতিটি মানুষ পাবে সুচিকিৎসা। আর এর জন্য কি কি উদ্যোগ নেওয়া দরকার? এর জন্য সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মারুফ হক খানের বাংলাদেশের উপকূলীয় এলাকার অসংক্রামক রোগ ও ঝুঁকিসমূহ নিয়ে গবেষণালব্ধ প্রবন্ধে বলা হয়েছে, উপকূলীয় অঞ্চলে বিশেষ করে উচ্চ লবণাক্ত এলাকায় বসবাসকারীদের মধ্যে শতকরা 61 জন মানুষের উচ্চ রক্তচাপে ভুগছেন এবং শতকরা 40 জনের রক্তে মাত্রাতিরিক্ত শর্করা রয়েছে। এখন তাদের কি দরকার? এই মানুষগুলোর দরকার রেগুলার চেকআপ। সাহায্য করবে কি? সাহায্য করবে টেলিমেডিসিন এবং প্রযুক্তির উন্নয়নে যদি খরচ কমানো যায়। বাংলাদেশে বর্তমানে প্রতি 100 জন কিশোর কিশোরীর মধ্যে 52 জন কিশোরী জানে না স্বাস্থ্য কি জিনিস। স্বাস্থ্য নিয়ে তাদের কোনো ধারণাই নেই। এদের সচেতন করা সম্ভব সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন কিংবা অনলাইনে বিভিন্ন অ্যাক্টিভিটি দিয়ে। দ্বিতীয়ত, স্মার্ট সিটি এবং অবকাঠামো। মেট্রো রেলে উত্তরা থেকে মতিঝিল যাচ্ছেন 33 মিনিটে। এই কথা 2 বছর আগে শুনলেও মানুষ হেসে উড়িয়ে দিত, অথচ তা বাস্তব করেছে আমাদের দেশের সরকার। প্রতি ঘন্টায় 60,000 মানুষ চলাচল করছেন নির্বিঘ্নে। স্টেশনের সকল ব্যবস্থা রয়েছে স্বয়ংক্রিয়। তথ্য প্রযুক্তির প্রভাবটা একবার চিন্তা করুন কিভাবে তারপরও অন্য কিছু মূল হতে পারে। তৃতীয়ত, এডটেক অর্থাৎ তথ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার ক্ষমতায়ন। বর্তমানে এডটেক 1000 কোটি টাকার মার্কেট। বাংলাদেশ সরকারের স্টার্টআপ বাংলাদেশ প্রতিষ্ঠানে নিজে শেখো একটি নামকরা এডটেক ইনভেস্টর। কেন? কারণ এডটেকের মাধ্যমে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের এক ছেলেও বুয়েট মেডিকেলে পড়ার স্বপ্ন দেখে। এজন্য কি তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের প্রয়োজন নেই? প্রাইভেট সেক্টরে 10 মিনিট স্কুল একাই 20 লক্ষ শিক্ষার্থীদের সার্ভ করছে। তথ্যসূত্র www.dailystar.com। সরকার নিজে এখানে কাজ করছে। এছাড়াও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস বেসিস 10,000টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্প 2021-এর একটি সম্প্রসারণ স্কুল অফ ফিউচার প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে। প্রকল্পটি ডিজিটাল রেকর্ড পরিষেবা ক্লাসটিউন প্রবর্তন করে, যা দেশব্যাপী 300টিরও বেশি স্কুলে বাস্তবায়িত হয়েছে, যার লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে শিক্ষার বিপ্লব ঘটানো। তাহলে বলুন, এই যে সরকার কোটি কোটি টাকা দিয়ে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার নিশ্চিত করছে, তারা কি বোকা? স্মার্ট বাংলাদেশ গঠনে আপনাদের আনস্মার্ট নয়, আমাদের সরকারের স্মার্ট সিদ্ধান্তগুলোই দরকার। তাই দিন শেষে অবশ্যই বলতে হয়, যদি হতে চান সমৃদ্ধ, হতে চান স্মার্ট, তাহলে অবশ্যই দরকার তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মণ্ডলী, ধন্যবাদ মাননীয় সভাপতি এবং ধন্যবাদ সবাইকে। বিপক্ষ দলের দ্বিতীয় বিতার্কিক মারজানুল জান্নাত মেধাকে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য তিনি সময় পাবেন 5 মিনিট। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলী এবং মাননীয় সভাপতি। পক্ষ দলের দ্বিতীয় বক্তার বক্তব্যে অত্যন্ত মনোযোগ সহকারে শুনছিলাম এবং তিনি তার বক্তব্যের শেষে যে সরকারি স্মার্ট সিদ্ধান্তের কথা বলে গেলেন, এর মাধ্যমে তিনি আজকে প্রত্যক্ষভাবে আমাদের সাথে একমত পোষণ করে গেলেন আমাদের যোগ্য নেতৃত্বে স্মার্ট
পদক্ষেপের সাথে। এছাড়াও তারা আজকে কৃষি ক্ষেত্রের কথা বলে গেলেন। আজকে আমরা কৃষি ক্ষেত্রে যতই তথ্য প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করি না কেন, আমরা যদি মধ্যস্বত্বভোগীদের হাত থেকে এই বাজারজাতকরণ এবং সরবরাহ নিশ্চিতকরণটাকে আমরা যথাযথভাবে মধ্যস্বত্বভোগীদের কাছ থেকে দূরে না সরাতে পারি, তাহলে কিন্তু আমার এই কৃষি খাতে যথাযথ উন্নয়ন সম্ভব না এবং কৃষকদেরও উন্নয়ন সম্ভব না। এছাড়া আজকে তারা যে বিভিন্ন ক্ষেত্রে দেখিয়ে গেলেন যে আমরা নাকি আজকে একজন ব্যক্তির নেতৃত্বের কথা বলছি, আসলে তারা হয়তো বা কিছুটা অমনোযোগী ছিলেন, কারণ আমার দলের প্রথম বক্তা স্পষ্টভাবে বলে গিয়েছেন যে আমরা আজকে নেতৃত্ব বলতে কেন্দ্রীয় পর্যায়ে বোঝাচ্ছি, বাস্তবায়ন পর্যায়ে বোঝাচ্ছি এবং প্রান্তিক অর্থাৎ তৃণমূল পর্যায়ে বোঝাচ্ছি। এবং আজকে তারা যে কর্মকাণ্ডের কথা বলে গেলেন, তারা কিন্তু আসলে কেন্দ্রীয় পর্যায়ের নেতৃত্বে অর্থাৎ সরকার কী কী কাজ করছে এগুলোর কথা দেখে গেলেন, যেখানে আমরা একই সাথে কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি এই বাস্তবায়নকারী এবং প্রান্তিক ও তৃণমূল পর্যায়ের নেতৃত্বের এবং পদক্ষেপগুলো দেখিয়ে যাব। বিজ্ঞবিচক মণ্ডলী লক্ষ্য করুন যে বর্তমানে পুরো পৃথিবী চতুর্থ শিল্প বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে এবং এই শিল্প বিপ্লবের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা হয়তো বৃদ্ধি পেয়েছে, কিন্তু তৃতীয় শিল্প বিপ্লব এবং চতুর্থ শিল্প বিপ্লবে সবচেয়ে বড় যে পরিবর্তনটা অর্থাৎ সার্বিকভাবে অটোমেশনের যে পদ্ধতি, সেটির কারণে কিন্তু বেকারত্বের হার বৃদ্ধি পেতে পারে এবং দেশের যে তরুণ জনগোষ্ঠী আছে তাদের নিয়ে যথাযথ পরিকল্পনা করা না হলে এই কর্মক্ষম জনগোষ্ঠীর চতুর্থ শিল্প বিপ্লবের যুগেও বিভিন্ন ধরনের গতানুগতিক চাকরির দিকে ঝুঁকে পড়বে এবং তখন আপনি একটি স্মার্ট বাংলাদেশ তো দূরের কথা, আপনি একটি বেকার বাংলাদেশের দিকে ঝুঁকে পড়বেন। এরপর লক্ষ্য করেন আর ঠিক সেই জায়গায় আমরা এই যে জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি এবং মানবিক মূল্যবোধ সম্পন্ন নাগরিকের জন্য 2021 সালে কিন্তু আমার শিক্ষাক্রম প্রণীত হয়েছে এবং স্মার্ট পদক্ষেপের মাধ্যমে হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট বা মানব সম্পদ ব্যবস্থাপনার যে বিষয়টি, এটি কিন্তু কখনোই তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহারের মাধ্যমে নয়, বরং যোগ্য নেতৃত্বের ফলে নেওয়া স্মার্ট পদক্ষেপের মাধ্যমেই সম্ভব। দ্বিতীয়ত বিজ্ঞবিচক মণ্ডলী লক্ষ্য কর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কোনো পদক্ষেপ গ্রহণের জন্য আমার প্রয়োজন পুঁজি এবং বৈদেশিক বিনিয়োগ। বাংলাদেশের ক্ষেত্রে রেমিটেন্স এবং তৈরি পোশাক শিল্প এই দুটি হচ্ছে বৈদেশিক মুদ্রার আয়ের সবচেয়ে বড় উৎস এবং আজকে যখন বিশ্ব অর্থনীতি একে অপরের সাথে অত্যন্ত সম্পর্কযুক্ত, যার প্রভাব কিংবা আমরা বিভিন্ন যুদ্ধের সময় দেখতে পাই, তখন সেখানে কিন্তু এই দুটি খাতের উন্নয়নের জন্য প্রয়োজন আমার বিশ্বের অন্যান্য দেশের সাথে কৌশলগত সম্পর্ক বজায় রাখা এবং এই কৌশলগত সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে কিন্তু আবার স্মার্ট তথ্য প্রযুক্তি বা তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার নয়, বরং যোগ্য নেতৃত্বে অধিক ভূমিকা রাখছে। এবং আজকে যখন আমার পক্ষ দল পুরোপুরিভাবে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের কথা বলে গেলে, কিন্তু এই স্মার্ট ব্যবহারের মাধ্যমে কীভাবে আমি আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করা যায় এটি যখন তারা দেখিয়ে যেতে পারে না, তখন এখানে এটি প্রমাণিত হচ্ছে যে আজকে বিশ্বের অন্যান্য দেশের সাথে ফরেন পলিসি ঠিক রাখার জন্য আমার প্রয়োজন এই যোগ্য নেতৃত্ব এবং স্মার্ট পদক্ষেপ, যার মাধ্যমে আমার আন্তর্জাতিক সম্পর্ক ঠিক থাকবে এবং পুঁজি বিনিয়োগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণে অন্যতম স্তম্ভ স্মার্ট ইকোনমি নিশ্চিত করা সম্ভব হবে। মাননীয় সভাপতি, এরপর লক্ষ্য করুন যে আজ যখন আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি, তখন আমাদের কিন্তু বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়, যার মধ্যে জলবায়ু সমস্যা অন্যতম এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে যখন 2050 সালের মধ্যে দেশের 1/3 সমুদ্রের নিচে ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে, পানির নিচে তলিয়ে যাওয়ার, এবং বিশ্ব ব্যাংকের তথ্য মতে যখন 2050 সালের মধ্যে দেশের উপকূলীয় অঞ্চলে 1,33,00,000 মানুষ বাস্তুহারা হয়ে যাবে, তখন এই জলবায়ু উদ্বাস্তুদের যখন উপকূলীয় অঞ্চল থেকে অপেক্ষাকৃত উঁচু অঞ্চলে যাবে, তখন কিন্তু সেই জায়গায় কৃষি জমি কিংবা গোচারণ ভূমির অভাব দেখা দেবে এবং ভারসাম্যের অর্থনীতি সৃষ্টি হবে এবং খাদ্য নিরাপত্তাহীনতা সৃষ্টির মাধ্যমে আপনার দেশের সার্বিকভাবে একটি অস্তিত্বের সংকট দেখা যাবে এবং তখন আপনার হাতে হয়তো স্মার্ট তথ্য প্রযুক্তি এবং তার স্মার্ট ব্যবহার থাকবে, কিন্তু আপনার দেশটি তখন সমুদ্র গর্ভে তলিয়ে যাবে। আর সেখানেই আমরা বলছি যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ কখনোই তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহারের মাধ্যমে সম্ভব নয় এবং এই চ্যালেঞ্জ মোকাবেলা এবং দুর্যোগ মোকাবেলার কোনো পদ্ধতি যখন তারা স্মার্ট প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে দেখিয়ে যেতে পারে না, তখন আমরা দেখে যাচ্ছি এটি নেতৃত্বের মাধ্যমে সম্ভব। কীভাবে লক্ষ্য করেন যে বৈশ্বিক উষ্ণায়ন কিন্তু একটি বৈশ্বিক সমস্যা এবং আজকে যখন গ্রেটা থানবার্গের মতো একজন ছোট মেয়ের কারণে সারা বিশ্বে জলবায়ু সমস্যা নাড়া দিয়েছিল এবং মাননীয় প্রধানমন্ত্রী যখন চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ অ্যাওয়ার্ড ভূষিত হয়েছেন তৃতীয় বিশ্বের জলবায়ু নিয়ে কাজ করার কারণে এবং কার্বন ট্যাক্স কিংবা অন্য দেশের কাছে ক্ষতিপূরণ নিয়ে সফল হওয়ার মাধ্যমে, তখনই কিন্তু আমরা বলছি যে যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপই পারে আমার উন্নত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। এবারে আমি পক্ষ দল থেকে তৃতীয় বিতার্কিক আহনাফ সিদ্দিককে ডেকে নিচ্ছি। যুক্তি উপস্থাপনের জন্য দল থেকে তার জন্য সময় নির্ধারণ করা হয়েছে 4 মিনিট 30 সেকেন্ড। স্মার্ট প্রযুক্তি, স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ। প্রযুক্তি আজ ফেলছে প্রভাব সারা বিশ্বময়, সারা পৃথিবী জলমল করছে বিশ্বের বিস্ময়।
ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্কের সুবিধার্থে কিছু তথ্য দিয়ে বিতর্ক শুরু করি। আজ বাংলাদেশ স্মার্ট বাংলাদেশে পরিণত হতে যাচ্ছে, যেই বাংলাদেশে ইউনিয়ন পর্যায়ে 26,000 সরকারি অফিসে উচ্চ গতির ইন্টারনেট সংযোগ প্রদান করা হচ্ছে এবং যেখানে ইউনিয়ন পর্যায়ে ইন্টারনেট অবকাঠামো স্থাপনের মাধ্যমে সেবা নিশ্চিতকরণ করা হচ্ছে। শুধু তাই নয়, দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, গ্রামীণ কর্মসংস্থান, গ্রামের আধুনিক সুবিধার সম্প্রসারণ, এছাড়াও দেশের 60% জনগণের ইন্টারনেট ব্যবহারের সুবিধা নিশ্চিতকরণের মাধ্যমে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে পরিণত করা হচ্ছে। আজকে তারা যোগ্য নেতৃত্বের কথা বলে গেছেন, কিন্তু যোগ্য নেতৃত্ব ঠিক কিভাবে দেশকে স্মার্ট করে গড়ে তুলতে পারে তা আমরা এখনো জানতে পারিনি। অথচ আমি বলে যাই, আজ আমরা যদি স্মার্ট নেতৃত্ব বা একটা সুনেতৃত্ব চাই, সেক্ষেত্রে আমাদের দরকার স্মার্ট গভর্নেন্স। আর স্মার্ট গভর্নেন্স কিভাবে আসে? সেটি আসে তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের ফলে, যাকে বলে গেছেন আমার দলের প্রথম বক্তা সুস্পষ্টভাবে ব্যাখ্যা প্রদান করে দিয়ে গেছেন। এরপর তিনি কর্মক্ষম তরুণদের নিয়ে বলে গেছেন, কর্মক্ষম তরুণরা যখন আপনার দেশে বেকার হয়ে ঘুরে বেড়ায়, যখন দারিদ্র্যের কষ্টে ঘুরে বেড়ায়, তখন কিভাবে আপনি বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ করতে পারবেন? কিন্তু উল্টো পিঠে যখন আপনার দেশের তরুণরা তথ্য যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারের ফলে কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হচ্ছে, নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে দাঁড় করাতে পারছে, তখনই আপনার দেশে বেকারত্ব দূর হচ্ছে। এবার বিপক্ষ দল বলতেই পারে, এভাবে কি স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব? হ্যাঁ সম্ভব। কেননা যখন দেশে দারিদ্রতা দূর হবে, অভাব অনটন দূর হবে, বেকারত্ব দূর হবে, তখনই আমরা বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ বলতে পারবো, স্বপ্নের বাংলাদেশ বলতে পারবো। এছাড়াও তারা কৃষিক্ষেত্র নিয়ে বলে গেছেন। আমার মনে হয় বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এখনো মধ্য সত্যভোগী যুগেই বাস করছেন। কেননা বর্তমানে কৃষিক্ষেত্রে যেরকমভাবে পর্যা, এমনকি কৃষকেরা তাদের মোবাইল ফোনের SMS পাওয়ার মাধ্যমে ফসলের আপডেট জানতে পারছে, যখন তারা কিভাবে ফসল ফলাতে হয় সে সম্পর্কে জানতে পারছে, তখন এই কথাগুলো বলাটি খুবই হাস্যকর মনে হয় যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি কৃষিকাজে ব্যবহার করা হয় না। এরপর আমার দলের দ্বিতীয় বক্তা এসে শিক্ষা খাত নিয়ে বলে গেছেন, অর্থাৎ শিক্ষা খাত কীভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ফলে উন্নত হতে পারছে। এক্ষেত্রে আমি বিপক্ষ দলকে বলে যেতে চাই, 2041 সালের উন্নত দেশের ভিশন বাস্তবায়নের জন্য ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বাংলাদেশ গ্রহণ করেছে এবং কিছু কর্মপরিকল্পনা আমি উল্লেখ করে দিয়ে যাচ্ছি। প্রান্তিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল সরকারি প্রতিষ্ঠান এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠান যেগুলো উচ্চ গতিসম্পন্ন 1,09,264টি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করছে, এমনকি গ্রামে গ্রামে 10টি স্মার্ট ভিলেজ সৃষ্টি করার মাধ্যমে পশু, মৎস্য, কৃষি পালন করতে সক্ষম হতে পারছি। এমনকি 2015 সালে যে কল সেন্টার, অর্থাৎ আমরা যে স্বাস্থ্য বাতায়ন নামে এক ধরনের কল সেন্টার চালু করার মাধ্যমে আমরা 24 ঘন্টায় স্বাস্থ্য সেবা পেয়ে থাকি, অর্থাৎ এখানেও তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, আজ আমরা যে কোনো ধরনের বিপদে পড়লে সেই বিপদ থেকে মুক্তির জন্য আমরা 999-এ ফোন দিলেই কিন্তু সহায়তা পেয়ে যাব। এবং আমি শুধু বিপক্ষ দলকে একটি তথ্য দিয়ে যেতে চাই, 999 এই পর্যন্ত 1,15,000-এরও অধিক বেশি সামাজিক সমস্যা দূর করতে সক্ষম হয়েছে, অর্থাৎ সকল ক্ষেত্রে রয়েছে আজকে তথ্য যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহার। পরিশেষে বলে যেতে চাই, যদি করতে পারো স্মার্ট প্রযুক্তি স্মার্ট ব্যবহার, পাবে তবে সমাধান সকল সমস্যার। হয়তো আমার সন্দেহ নেই, প্রতিপক্ষ কিংবা আমার যদি স্মার্ট বাংলাদেশ গড়তে চাই, প্রযুক্তি প্রধান হাতিয়ার। ধন্যবাদ। এবারে আমি বিপক্ষ দল থেকে তৃতীয় বিতর্কে নুয়াইসা তুরিনকে ডেকে নিচ্ছি যুক্তি উপস্থাপনের জন্য। তিনি সময় পাবেন 5 মিনিট। ধন্যবাদ বিজ্ঞ বিচার মণ্ডলী। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার বিপক্ষে অবস্থান করছি। বিজ্ঞ বিচার মণ্ডলী আজকে তাদের দলের তৃতীয় বক্তা বলে গেলেন যোগ্য নেতৃত্বের জন্য দরকার স্মার্ট গভর্নেন্স। যখন আমরা দেখি আজকে এই স্মার্ট বাংলাদেশ ধারণাটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত কোনো ধরনের তথ্য প্রযুক্তির দেওয়া নয়, তখন আমরা তাদের সাথে কখনোই একমত পোষণ করতে পারি না। আজকে যখন আমরা দেখি যে আজকে ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি, আজকে আমাদের এই যে বাংলাদেশ রাষ্ট্রের ভিত্তি রচিত হয়েছিল সেই 7ই মার্চের ভাষণের মাধ্যমে, তখন আমরা বলি যখন যোগ্য নেতৃত্ব কখনোই তথ্য প্রযুক্তির দেওয়া না, বরং এটি একটি মানুষের মস্তিষ্ক প্রসূত ধারণা এবং এটির জন্য তথ্য প্রযুক্তির উপর নির্ভরশীলতা নেই। এখন বিজ্ঞ বিচারে লক্ষ্য করুন, আজকে তারা 6টি ক্ষেত্র ব্যাখ্যা করে তথ্য প্রযুক্তি কিভাবে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারে তা দেখিয়ে গেলেন। কিন্তু সেই 6টি ক্ষেত্র তৈরি হবে কিভাবে? 6টি ক্ষেত্র তৈরি তখনই হবে যখন যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপ আমাদেরকে সেই ক্ষেত্রগুলো তৈরি
তৈরি করে দেবে বিভিন্ন পলিসি মেকিং এর মাধ্যমে। এখানেই তাদের আজকে সকল যুক্তি ভেঙে যায়। আজকে তাদের প্রথম বক্তা স্মার্ট গভর্নেন্স, স্মার্ট ইকোনমি, মোবাইল টাওয়ার, টেলিফোন টাওয়ারের কথা বলেছেন। আজকে তাদের দ্বিতীয় বক্তা বলেছেন ডিজিটাল হেলথ কেয়ারের কথা, স্মার্ট বাংলাদেশ রোড ম্যাপের কথা, শেখ রাসেল ডিজিটাল ল্যাবের কথা, এবং তাদের দলের তৃতীয় বক্তা একটি কমান্ডের মাধ্যমে সকল বিষয় নিয়ন্ত্রণের কথা বলেছেন। এই সকল বিষয় তারা কিভাবে করবে? তখনই করতে পারবেন যখন যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আমরা পলিসি মেকিং করে বিভিন্ন অবকাঠামো নিয়ন্ত্রণ করে অবকাঠামো তৈরি করে এই বিষয়গুলো তাদেরকে দিতে পারবো স্মার্ট ব্যবহার করার জন্য তথ্য প্রযুক্তির। যতক্ষণ না যোগ্য নেতৃত্বে স্মার্ট ব্যবহার নিশ্চিত হবে ততক্ষণ পর্যন্ত তারা স্মার্ট ব্যবহার করতে পারবেন না তথ্য প্রযুক্তির, এবং আজকে তাদের সকল যুক্তি এই জায়গাতেই ভেঙে যায়। আমার সরকার ইতিমধ্যে বয়স্ক ভাতা, বেকার ভাতা, স্বাধীনতার 50 বছর পূর্তিতে আবাসন প্রকল্প এবং একটি বাড়ি একটি খামার মতো নানা প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করেছে, এবং এই বাস্তবতাকে সামনে রেখে আমরা বলতে পারি যদি আমরা যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপ নিশ্চিত করতে পারি তাহলে অবশ্যই সম্ভব 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা। এখন বিজ্ঞ বিচারমানে লক্ষ্য করুন, সাম্প্রতিককালে লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের সাথে ইসরায়েল যুক্তরাষ্ট্রের চতুর্মুখী সংঘর্ষের ঘটনার যদি সুয়েজ খালের মতো জায়গায় হয় তাহলে পৃথিবীর প্রায় 90% খাদ্যের যোগান বন্ধ হয়ে যাবে। এখানে যখন 90% খাদ্যের যোগান বন্ধ হয়ে যাবে তখন যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপ ছাড়া কিভাবে তারা আমার দেশের নাগরিকদের খাদ্য নিরাপত্তা দিবেন, তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার দেয় তা আমাদের কখনোই বোধগম্য হয় না। আবার বিজ্ঞ বিচারে লক্ষ্য করুন, ভারতের সাথে 2014 সালের সমুদ্র সীমা মামলায় আমরা জয়লাভ করি 19,500 বর্গ কিলোমিটার সমুদ্র এলাকা আমরা অর্জন করেছি, এবং 2016 সালের 4 ফেব্রুয়ারি রাতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে যে $81 মিলিয়ন চুরির ঘটনা ঘটেছিল তা প্রমাণিত হয়েছে এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষে রায় এসেছে। কেন? কারণ এখানে ছিল আমাদের যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপ। এখানে কিন্তু তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার নিশ্চিত করে এই যে আন্তর্জাতিক সমস্যাগুলো রয়েছে যেটি আমার স্মার্ট বাংলাদেশ তৈরি করতে বাধার সৃষ্টি করবে, সেই বাধাগুলো কিন্তু কখনোই তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সম্ভব নয়। তাই আজকে যদি আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে চাই অবশ্যই আমাদের দরকার যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপ। এখন বিজ্ঞ বিচারে লক্ষ্য করুন, আন্তর্জাতিক নারী দিবসের একটি অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে তার বক্তব্যের এক পর্যায়ে নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে লিঙ্গ সমতার মাধ্যমে যে আমাদের ন্যায্যতার জায়গাটি রয়েছে সেটি নিশ্চিতকরণের কথা দেখে গেছে। আমরা বিজ্ঞ বিচারে লক্ষ্য করুন, আজকে পক্ষ দল স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের জন্য তথ্য প্রযুক্তি স্মার্ট ব্যবহার নিশ্চিত করবেন, কিন্তু এই কাজে যে বিদ্যুৎ ব্যবহৃত হবে সেটি আসবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে। তাদেরকে দিতে হবে ইন্টারনেট সংযোগ, তথ্য প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা সৃষ্টি করতে হবে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে। এই সকল বিষয় তারা কিভাবে সৃষ্টি করবে? তখনই সৃষ্টি হবে যখন যোগ্য নেতৃত্বে স্মার্ট ব্যবহারের মাধ্যমে স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আমরা এই সকল বিষয়ের জন্য ক্ষেত্র সৃষ্টি করতে পারবো। যতক্ষণ না ক্ষেত্র সৃষ্টি হবে ততক্ষণ পর্যন্ত আমরা অর্জন করতে পারবো না স্মার্ট বাংলাদেশ। তাই আজকে আমরা বলছি যোগ্য নেতৃত্বে স্মার্ট পদক্ষেপের মাধ্যমে সম্ভব স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা 2041 সালের মধ্যে। ধন্যবাদ বিজ্ঞ বিচার মণ্ডলী, ধন্যবাদ সকলকে। তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার বিষয়বস্তু নিয়ে আজকে দুটি দল সপক্ষে এবং বিপক্ষে যুক্তির উপস্থাপনা করেছে। এবারে যুক্তি খণ্ডনের পালা। যুক্তি খণ্ডনের জন্য পক্ষ দল থেকে আমি আহনাফ সিদ্দিককে ডেকে নিচ্ছি। যুক্তি খণ্ডনের ক্ষেত্রে তিনি সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে যুক্তি খণ্ডন পর্বে সুযোগ প্রদানের জন্য। বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আজকে বলে গেছেন আন্তর্জাতিক সম্পর্কের কথা। তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য কিসের প্রয়োজন? আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখার জন্য বর্তমানে বাংলাদেশে বসেই আমরা বিভিন্ন দেশের সাথে আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে সক্ষম হচ্ছি। কীভাবে হচ্ছি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারের ফলে। এরপর তাদের দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন জলবায়ু নিয়ে। আজ জলবায়ু নিয়ে আমরা কখন সচেতন হই? জলবায়ুর সচেতনতা বার্তা কিভাবে পাই? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারের মাধ্যমেই। আজ যখন আমি ঘরে বসে জানতে পারি কোথায় আজ জলবায়ুর দূষণ ঘটছে, কোথায় আজ পরিবেশ দূষণ হচ্ছে, তখনই আমি বুঝতে পারি আমার জলবায়ু আজ হুমকির মুখে রয়েছে, এবং সেই জলবায়ু হুমকির মুখে থাকলে সেক্ষেত্রে সচেতন বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যও কিন্তু আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারই দরকার। অর্থাৎ আজকে যখন আমি আমার ঘরে বসে জানতে পারি জলবায়ু আজ আমাদের জলবায়ু হুমকির মুখে পড়ছে, তখন এর জন্য যে আমি পদক্ষেপ গ্রহণ করব সেই পদক্ষেপ বাস্তবায়নের জন্য আমার তথ্য যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারের প্রয়োজন। ব্যাখ্যা করি কিভাবে। আজকে আমি ঘরে বসে কিভাবে একজন মানুষকে সচেতন করব, কিংবা আমি মাঠ পর্যায়ে যদি আজকে সচেতনতা শুরুও করি কয়জন মানুষকে সচেতন করতে পারবো? 10 জন, 15 জন, কিংবা যখন আজকে ফেসবুকের মতো ক্যাম্পেইনগুলো চলে, আজ যখন আমরা ঘরে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমের স্মার্ট ব্যবহারের মাধ্যমে হাজার হাজার মানুষকে একসঙ্গে সচেতন করতে পারছি, তখনই আমি জলবায়ুর হুমকি রোধ করতে পারবো, একটু সুস্থ জলবায়ু পেতে পারবো। শুধু তাই নয়, আজকে তারা বলে গেলেন
যোগ্য নেতৃত্বের জন্য দরকার স্মার্ট পদক্ষেপ। সেই পদক্ষেপগুলো বাস্তবায়নের জন্য দরকার আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহার। কিভাবে আমি সেই পদক্ষেপগুলো বাস্তবায়িত করব? ঘরে বসে। আমার সেই পদক্ষেপগুলো আমার দেশের সকল মানুষের কাছে যাওয়ার জন্য, সেই পদক্ষেপগুলো আমার গ্রামের প্রতিটা মানুষের কাছে যাওয়ার জন্য আমার দরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহার। তারপরেও আমি বিপক্ষ দলকে একটি কথা বলে যেতে চাই, যেখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন স্মার্ট বাংলাদেশ গড়ার অর্থাৎ 2041 সালে পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য তিনি যখন সুন্দরভাবে লেটস টক শোতে বলে গেছেন যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য দরকার তথ্য ও প্রযুক্তির স্মার্ট ব্যবহার, সেখানে আজকে এই কথাগুলো বলা অযৌক্তিক যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহার স্মার্ট বাংলাদেশ গড়ে তুলে না। শুধু তাই নয়, আজকে বলে গেছেন শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে কিছু শিক্ষা প্রতিষ্ঠান। আমরা কিভাবে জানবো কোন শিক্ষা প্রতিষ্ঠান ঝুঁকির মুখে রয়েছে, কোন শিক্ষা প্রতিষ্ঠান নিরাপদ রয়েছে? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমেই তো জানবো। তারপরেও আমি বিপক্ষ দলকে একটা কথা বলে যাই, কিছুদিন আগে ফেসবুক 1 ঘন্টার জন্য বন্ধ ছিল দেখে মনে হয় সারা পৃথিবী বন্ধ হয়ে গেছে। সেখানে যদি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারই বন্ধ করে দেয় তাহলে পৃথিবী যে চলবে না এটি নিশ্চিত। তাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তির স্মার্ট ব্যবহারই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের প্রধান হাতিয়ার। ধন্যবাদ। এবারে বিপক্ষ দল যুক্তির খণ্ডন করবে এবং যুক্তি খণ্ডনের জন্য আসবেন অতিরিক্ত একজন বিতার্কিক মুনিম মুশফিরাত। সময় পাবেন 3 মিনিট। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে বক্তব্য প্রদান করার সুযোগ দেওয়ার জন্য। ইতিমধ্যে পক্ষ দলের 3 জন বক্তা তাদের বক্তব্য দিয়ে গেছেন এবং অসংখ্য কবিতা শুনিয়ে গেছেন এবং আমি বিশ্বাস করি তাদের কবিতাগুলো হয়তো চ্যাটজিপিটি থেকে আসেনি, তাদের মস্তিষ্ক প্রসূতভাবে এসেছে এবং আমরা মনে করি এই মস্তিষ্ক প্রসূতভাবে আসাটাই তার যোগ্য নেতৃত্বেরই প্রমাণ দিচ্ছে। এবার লক্ষ্য করুন, আমরা যখন প্রথমে বলে যাই যে আজকে আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি, তখন প্রথমে একটি স্বপ্ন আসে যে আজকে আমার দেশের সকল মানুষের জন্য সমান সুযোগ সুবিধা থাকবে। কিন্তু আজকে যখন পক্ষ দল এসে আজকে আমার দেশের প্রায় 6 কোটি মানুষকে দূরে সরিয়ে রেখে কেবল 12 কোটি মানুষ যাদের কাছে তথ্য প্রযুক্তি আছে তাদেরকে নিয়ে কথা বলে, তখন আমার সেই স্বপ্নটি ভেঙেই যায়। এবং আমরা ঠিক সেই জায়গা থেকে আমরা আপনাকে দেখিয়ে যাই যে আজকে যখন আপনি কেন্দ্রীয় পর্যায়ে, বাস্তবায়ন পর্যায়ে এবং ব্যবহারকারী পর্যায়ে এই 3টি জায়গা থেকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে স্মার্ট পদক্ষেপ গ্রহণ করতে পারবেন, তখন আপনি ঠিক সেই জায়গায় সেই 12 কোটি মানুষকে অবগত করতে পারবেন এবং ঠিক পক্ষদল যেই 6 কোটি মানুষকে বাদ দিয়ে গেছে ঠিক সেই 6 কোটি মানুষকেও কিন্তু এর মধ্যেই আনতে পারবেন। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে তাদের দলের প্রথম বক্তা তাদের 3টি জায়গায় স্পষ্ট করে যায়। প্রথমটি হলো সহজলভ্যতা, দ্বিতীয়টি হলো সচেতনতা এবং তৃতীয়টি হলো রক্ষণাবেক্ষণ। প্রথমটির দিকে আসছি, তারা আজকে আমাদেরকে সহজলভ্যতার কথা বলে যায়। প্রশ্নটি হলো এই সহজলভ্যতা কে করবে এবং কিভাবে হবে? আমরা আপনাকে এখানে দেখিয়ে যাই, আজকে যখন আপনার কেন্দ্রীয় পর্যায় থেকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে একটি স্মার্ট পদক্ষেপ নেওয়া হবে, তখন আপনার দেশে সেখানে প্রোডাকশন বৃদ্ধি পাবে, আপনার দেশে সেখানে বাজারজাতকরণ বৃদ্ধি পাবে। অর্থাৎ দিন শেষে আপনার যে সহজলভ্যতা নিয়ে আপনি কথা বলছেন সেটি আমার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আসছে। দ্বিতীয় জায়গাটি দেখুন, তারা আজকে আমাদেরকে দেখিয়ে যায় সচেতনতার জায়গা। আমরা এখানে মনে করি যে আপনাকে সচেতন কে করবে? আপনাকে সচেতন করবে আপনার দেশের সরকার, আপনাকে সচেতন করবে আপনার দেশের সরকারের যারা নীতি প্রণয়ন করে এবং যারা বাস্তবায়ন করে। এবং নীতি প্রণয়নকারী এবং সরকার মিলে যে গঠনটি তৈরি হয়েছে আমরা বিশ্বাস করি সেটি যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মধ্যেই পড়ে। তৃতীয় জায়গাটি তারা আজকে আমাদেরকে রক্ষণাবেক্ষণের জায়গা দেখে যায়। আমরা মনে করি যে এই রক্ষণাবেক্ষণের জন্য আপনার যে অবকাঠামোটি প্রয়োজন সেটিও নিশ্চিত হবে আপনার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে টেলিমেডিসিনের কথা বলে যান, কিন্তু এই টেলিমেডিসিনের পেছনেও যে আমাদের দরকার স্ট্রাকচার, অবকাঠামো, সেটি কীভাবে আসবে? সেই আমার স্মার্ট পদক্ষেপের মাধ্যমে, যেটি দিবে আমার সেই যোগ্য নেতৃত্ব। এরপর লক্ষ্য করুন, তাদের দলের তৃতীয় বক্তা আমাদেরকে একটি ভুল ধারণা সৃষ্টি করে দিয়ে চলে যান। তিনি এক পর্যায়ে বলেই ফেললেন স্মার্ট গভর্নমেন্ট নাকি তৈরি হয় তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের মাধ্যমে। কিন্তু প্রশ্নটি হলো যে আপনি এই তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহারের মাধ্যমে কিছু কিছু কাজ হয়তো করতে পারবেন, কিন্তু সকল কাজকে আপনি এই তথ্য প্রযুক্তির মাধ্যমে করে আনতে পারবেন না, কারণ আইডিয়াটা এবং আপনি যেটি করবেন সেটি কিন্তু আপনার মস্তিষ্ক থেকে আসবে। এরপর লক্ষ্য করুন, তারা আজকে আমাদেরকে দরিদ্র পরিবারের 10 মিনিটস স্কুলের কথা বলে যান। আমরা বিশ্বাস করি এই 10 মিনিটস স্কুল ব্যবহার করার জন্য আপনি যে ইন্টারনেট ব্যবহার করবেন এবং পরবর্তীতে যেই কর্মসংস্থানে যোগ দেবেন সেটিও আপনার সেই যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপের মাধ্যমে আসছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ উপস্থিত সকলকে। সার্বিকভাবে উভয় দলের যুক্তির উপস্থাপনা এবং যুক্তি খণ্ডন শেষে এবারে বিচারকের প্রশ্নের পালা। আমাদের বিজ্ঞ বিচারক প্যানেল থেকে সম্মানিত বিচারক জনাব FH আরিফ উভয় দলকে একটি করে প্রশ্ন করবে এবং উভয় দল থেকে মনোনীত একজন বিতার্কিক সেই প্রশ্নের উত্তর প্রদানের জন্য 2 মিনিট সময় পাবে। সেক্ষেত্রে 1.5 মিনিটে সতর্কতা সংকেত এবং দ্বিতীয় মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। অত্যন্ত প্রাণবন্ত এবং চমৎকার বিতর্কের জন্য ধন্যবাদ জানিয়ে আমি পক্ষ দলের বিতার্কিকদের নিকট প্রশ্ন রাখছি। তথ্য প্রযুক্তির স্মার্ট অপব্যবহার কখনো কখনো সাময়িকভাবে হলেও সত্যের প্রকাশ ও বিকাশের জন্য অন্তরায়। এই স্মার্ট অপব্যবহারের হাত থেকে উত্তরণের উপায় কী কী?
ধন্যবাদ আমাকে প্রশ্নোত্তর পর্বের সুযোগ প্রদানের জন্য। প্রশ্নটি ছিল স্মার্ট অপব্যবহার কিভাবে রোধ করা সম্ভব। স্মার্ট অপব্যবহার রোধ করা বা পরিত্রাণ করার উপায় সচেতনতা। আর যদি আমি নিজে সচেতন হই, অন্যকে সচেতন হই, এবং স্মার্ট অপব্যবহারগুলো ঠিক কীভাবে আমরা স্মার্ট অপব্যবহার সাধারণত কীভাবে হয় সেই সম্পর্কে যদি সচেতন থাকি এবং কীভাবে সেগুলো থেকে দূরে থাকলে আমরা একটি সুন্দর সমাজ গড়ে তুলতে পারবো সেটি সম্পর্কে যদি ধারণা থাকে বা আমরা জানতে পারি, তাহলে এই স্মার্ট অপব্যবহার খুব সহজেই রোধ করতে পারবো। এক্ষেত্রে যেমন ফ্যাট অ্যান্ড লজিক কিছু ধরনের সফটওয়্যার আছে, এই সফটওয়্যারগুলো আমাদেরকে খুব সহজে কীভাবে অপব্যবহার থেকে দূরে থাকা যায় সেগুলো শেখায়। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যেমন অপব্যবহার রয়েছে, তেমনি তথ্য যোগাযোগ প্রযুক্তিই কিন্তু আপনাদের অপব্যবহার থেকেই দূরে রাখে। অর্থাৎ বর্তমানে বাংলাদেশে এমন অনেক ধরনের সফটওয়্যার তৈরি হচ্ছে যে সফটওয়্যারগুলো আমাদেরকে কিভাবে এই অপব্যবহার থেকে দূরে থাকা যায় তাও শেখায়, এবং সেই শেখার উপায়গুলো যদি জানা থাকে না, তাহলে এই অপব্যবহার খুব সহজে রোধ করতে সক্ষম হব। তাই আমাদের কি করতে হবে, আমাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে সেটি জানতে হবে, এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকেই ব্যবহার করে সেই অপব্যবহারকে রোধ করতেও হবে। তাই নিজে সচেতন হয়ে অন্যকে সচেতন করার মাধ্যমেই অপব্যবহার রোধ করা যাবে। এবং এই ফ্যাট অ্যান্ড লজিকের মধ্যে যে সকল সফটওয়্যার রয়েছে সে সকল সফটওয়্যারের ব্যবহার, সেই সকল সফটওয়্যার উৎপাদন আরও বেশি সম্প্রসারণ করতে হবে, এবং অনেক ধরনের উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে যারা এই সকল ফ্যাট অ্যান্ড লজিক প্রতিষ্ঠা করবে এবং সমাজে সচেতন করে তুলবে, একটি সুন্দর সমাজ গঠন করতে সক্ষম হবে। তাই আমি মনে করি স্মার্ট অপব্যবহার রোধ করার জন্য আমাকে, আপনাকে, সবাইকে সচেতন হতে হবে, এবং যে সকল সচেতন সফটওয়্যার আছে সেগুলোর ব্যবহারও আরও বেশি বাড়াতে হবে, তাহলে সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারবো। এছাড়াও আমাদের সবাইকে স্মার্ট অপব্যবহার থেকে অপব্যবহার কিভাবে হয় সেগুলো থেকেও জানতে হবে। অর্থাৎ অপব্যবহার কিভাবে হয় বা কিভাবে এর খারাপ প্রভাবগুলো সমাজে বিস্তার করতে পারে সেই সম্পর্কে জানতে হবে। সর্বোপরি সচেতন থাকতে হবে। সচেতনতাই পারবে আমাদের এই স্মার্ট অপব্যবহার রোধ করতে। ধন্যবাদ। এবারে বিপক্ষ দলের তার্কিকদেরও ধন্যবাদ জানিয়ে তাদের কাছে আমার প্রশ্ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নেতৃত্ব এবং তথ্য প্রযুক্তির স্মার্ট ব্যবহার ব্যতীত অন্যান্য গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ামক কী কী, এবং বাস্তবায়নকারীদের স্মার্ট তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য চ্যালেঞ্জগুলো কী কী হতে পারে? সম্মানিত বিচারক মণ্ডলী, ধন্যবাদ আমাকে আরও একবার বলবার সুযোগ দেওয়ার জন্য। প্রশ্নটি ছিল যে আজ 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তথ্য প্রযুক্তির যে ব্যবহার অথবা আমাদের যে যোগ্য নেতৃত্ব, এই দুই ব্যতীত কোন মাধ্যমে আসলে আমরা এটি অর্জন করতে পারি। তো প্রথমে আমি বলতে পারি আমাদের হচ্ছে শিক্ষা ব্যবস্থার উন্নয়নের কথা, সুশিক্ষার কথা। তো আমাকে এখানে প্রথমে এটি পরিষ্কার করে নিতে হয়, স্মার্ট বাংলাদেশ আমাদের জন্য ধারণাটি এতটাই বৃহৎ পরিসরে এবং এটা আমাদের সকলের স্বপ্ন। তাই আসলে আমরা কখনোই একটি কারণকে প্রধান হিসেবে দেখিয়ে লক্ষ্যের দিকে সহজে এগিয়ে দিতে পারি না। সেক্ষেত্রে আমাদের প্রযুক্তির সাহায্য যেরকম দরকার, আমাদের যোগ্য নেতৃত্ব যেরকম দরকার, এই দুটো একসাথে বাস্তবায়নের মাধ্যমে কিছু ক্ষেত্র আমাদের প্রস্তুত করা দরকার। এক্ষেত্রে আমি বলতে পারি, লক্ষ্য করুন আজকে আমাদের তথ্য প্রযুক্তির আমি যে ক্ষেত্রগুলো বলেছিলাম যে এগুলো বাস্তবায়ন করতে আমাদের সমস্যা হচ্ছে কেন না আমাদের দেশে আসলে ওই ক্ষেত্রটি প্রস্তুতকৃত নেই। এমনকি সুশিক্ষায় আমি যে কথাটি বলেছিলাম, সুশিক্ষা যদি আমি নিশ্চিত করতে চাই, এক্ষেত্রে আমাদের দেশে এখন পর্যন্ত ডিজিটালাইজেশন করা হয়েছে, এবং এছাড়া যে চ্যালেঞ্জগুলো আমাদের নীতি নির্ধারণ পর্যায়ের মানুষরা ফেস করতে পারেন আমাদের স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে, সেটি হতে পারে আমাদের বৈশ্বিক উষ্ণায়ন, হতে পারে আমাদের বিনিয়োগের যে সমস্যাটি দেশে, কিংবা আমাদের যে আকস্মিক চ্যালেঞ্জগুলো আসে অর্থাৎ বিভিন্ন দেশের যুদ্ধ বিগ্রহ বা আমাদের আন্তর্জাতিক যে সম্পর্কগুলো কূটনৈতিক, এক্ষেত্রে কিন্তু আমাদের কিছু সমস্যা বা চ্যালেঞ্জ ফেস করতে হতে পারে। সেক্ষেত্রে আমাদের যোগ্য নেতৃত্বে যে স্মার্ট পদক্ষেপের কথা আমরা বিপক্ষ দল থেকে বলেছিলাম, সেগুলোর মাধ্যমে কূটনৈতিক সম্পর্কটি সঠিকভাবে স্থাপন করে আমরা ধীরে ধীরে এই সমস্যাগুলো থেকে উত্তরণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের দিকে সর্বোচ্চ দ্রুততরভাবে এগিয়ে যেতে পারি বলে আশা করছি। তো তাই আশা করব আমাদের অবকাঠামোগত যে উন্নয়ন রয়েছে, সুশিক্ষার যে উন্নয়ন রয়েছে, সেগুলো নিশ্চিতকরণের মাধ্যমে আমরা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। ধন্যবাদ সকলকে। বিচারকের প্রশ্ন উত্তরের মাধ্যমে আজকে সার্বিক যুক্তিতর্ক শেষ হলো। এবারে আমাদের এই বিতর্ক আয়োজনটিকে সার্বিকভাবে মূল্যায়ন করবার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত সভাপতিকে। এতক্ষণ আপনারা বিতর্ক শুনলেন এবং আমার মনে হয় যে আমার সঙ্গে সঙ্গে আপনারা একমত হবেন, স্মার্ট বাংলাদেশ নিয়ে যে বিতর্ক হয়েছে সেটি স্মার্ট বিতর্ক হয়েছে। আমি বিতর্ক নিয়ে যদি কথা বলি তাহলে দুই দিক থেকে কথা বলতে চাইব। একটি হচ্ছে বিতর্কের প্রায়োগিক দিক, একটি হচ্ছে তাত্ত্বিক দিক। আমি যদি প্রায়োগিক দিকে তাকাই তাহলে দেখব যে যারা তর্ক করেছেন দুই পক্ষেই তারা খুব ভালো তর্ক করেছেন, প্রায় বিশুদ্ধ উচ্চারণ ছিল। তবে এ পর্যায়ের
বিতর্কে যেটি প্রত্যাশা করিনি, একটি শব্দ কানে লেগেছে, দারিদ্রতা। খুব শক্ত করে কানে লেগেছে। আমার মনে হয় যে যারা মেন্টর ছিলেন তারা তার্কিকদেরকে সতর্ক করবেন যে দারিদ্র অথবা দরিদ্রতা, এই যে শব্দগুলো, এগুলো সঠিক শব্দ, আমরা এখানে যাতে এটা ব্যবহার করতে পারি। বডি ল্যাঙ্গুয়েজ বা দেহ ভাষা বিতর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে যে দেহ ভাষা বেশ আক্রমণাত্মক, বডি ল্যাঙ্গুয়েজ ভালো, মানে ফাইনালে তো একটু উত্তেজনা থাকবেই, সেই উত্তেজনা থেকে কোনো দলই বার হয়ে আসতে পারেনি, এটি একটি জিনিস। আই কন্ট্যাক্ট খুব গুরুত্বপূর্ণ ছিল। আমি দেখলাম যে তার্কিকরা বলছেন মাননীয় সভাপতি তাকিয়ে আছেন দর্শকের দিকে, মনে হচ্ছে যে আমি ওখানে বসে রয়েছে। তো সেই জন্যে এই সমস্ত ছোটোখাটো বিষয়গুলোতে এই পর্যায়ের তর্কে আরেকটু নজর দিতে হবে। এই যদি নজর দেওয়া যায় তাহলে আমার মনে হয় বিতর্ক আরও ভালো হতে পারবে। লক্ষ্য করলাম যে দুই পক্ষই প্রচুর পরিমাণে ডেটা দিয়েছেন, তারা কিন্তু ডেটা দিতে গিয়ে রেফারেন্স ব্যবহার করেনি। আমার কাছে মনে হয়েছে যে স্মার্ট বাংলাদেশ যে গঠন করতে হবে এবং স্মার্ট বাংলাদেশই যে বাংলাদেশের একমাত্র ভবিষ্যৎ এবং 2041 সালে গিয়ে আমরা যে একটা উন্নত দেশ হব, সেই জন্য স্মার্ট বাংলাদেশ দরকার এবং সেই জন্য তথ্য প্রযুক্তি দরকার, এই বিষয়ে দুই দলের মধ্যে কোনো দ্বিমত ছিল না। দ্বিমত ছিল অন্য জায়গায়, পথটা কী হবে। এক পক্ষ বলছেন যে ঠিক আছে আমরা স্মার্ট প্রযুক্তির স্মার্ট ব্যবহার করব, আরেক পক্ষ বলছেন যে কোনো কিছু ব্যবহার করতে হলে যুদ্ধের ময়দানে যদি যেতে হয়, এটি পরিকল্পনা যদি বাস্তবায়ন করতে হয়, সেক্ষেত্রে প্রপার লিডারশিপ দরকার, যোগ্য নেতৃত্ব দরকার। সুতরাং যোগ্য নেতৃত্বই হচ্ছে একমাত্র উপায় যেখান থেকে আমরা স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য তথ্য প্রযুক্তিকে ব্যবহার করতে পারি, এর প্রবহমানতা একই রকমভাবে মসৃণ থাকতে পারে, সেটি নিশ্চিত করবার জন্য আমাদের বিচারক মণ্ডলীর তরফ থেকে যে সমস্ত প্রশ্ন উত্থাপিত হয়েছে, সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল যে শুধুমাত্র এই দুটি কি নিয়ামক হতে পারে, যে আমরা স্মার্ট প্রযুক্তিকে স্মার্টভাবে ব্যবহার করবো, এটি কি একমাত্র নিয়ামক, অথবা যোগ্য নেতৃত্বের স্মার্ট পদক্ষেপ এটি কি একমাত্র নিয়ামক, কিংবা এই দুটিই কি মিলে মাত্র দুটি নিয়ামক। আমরা 2024-এ আছি, 2041-এ গিয়ে পৌঁছাতে চাই। এই 17 বছরের যে জার্নি, যে সফর, সেই সফরে আর কিছু কি করবার নেই, আরও কোনো ভ্যারিয়েবলস বা আরও কোনো চলক থাকতে পারে কি না, সেটি বলবার ক্ষেত্রে যখন প্রশ্ন উত্থাপিত হয়েছে তখন বলা হয়েছে যে পক্ষ দলের তরফ থেকে আমাদের সচেতনতা বাড়াতে হবে। হ্যাকিংয়ের প্রশ্ন এসছে, যদি স্মার্ট অপব্যবহার হয় তাহলে কি ঘটবে, সেক্ষেত্রে হ্যাকিং কীভাবে প্রতিরোধ করতে হবে, সাইবার সিকিউরিটি কীভাবে নিশ্চিত করতে হবে, সেই বিষয়টি আলোচনা হওয়া দরকার ছিল। এবং আমি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করেছি যে দুই পক্ষ যখন কথা বলেছেন, সাইবার সিকিউরিটি এই জার্গনটি উচ্চারিত হয়নি। 7 জন বক্তা কথা বলেছেন, কিন্তু সাইবার সিকিউরিটি শব্দটি আমরা বা সাইবার নিরাপত্তার বিষয়ে কোনো শব্দ শুনতে পাইনি। সাইবার নিরাপত্তার সূচনা হতে পারে আপনার পাসওয়ার্ড সেফটি দিয়ে, এটি হচ্ছে একদম গোড়ার কথা। এরপরে তো আরও অনেকগুলো কাজ রয়ে গেছে। সচেতনতা তার একটি বিষয় বটেই, কিন্তু এই ক্ষেত্রে আমি আরেকটু বেশি বিশ্লেষণী বক্তব্য আশা করেছিলাম। প্রথম পক্ষের কাছ থেকে বলতে দ্বিধা নেই যে ইতিমধ্যে বিচারকরা তাদের রায় ঠিক করে ফেলেছে, সুতরাং আমার বক্তব্য তাদের প্রভাবিত করবে না। তেমনিভাবে বিপক্ষ দল যখন কথা বলছে যে অন্যান্য নিয়ামকগুলো কি হতে পারে, তারা আশেপাশে ঘুরে যাচ্ছে কিন্তু ঠিক জায়গাটিতে যাচ্ছে না। যেমন তারা বলছে ইনক্লুসিভনেস, আসলে আমরা কি চাই, স্মার্ট বাংলাদেশ কার জন্যে, দেশ কি, দেশ তো কোনো একটি শুধুমাত্র ভূখণ্ড নয়, দেশ মানুষকে নিয়ে। তাহলে স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাই মানুষকে নিয়ে, সেখানে ওদের ভাষায় দরিদ্রতা থাকবে না। যখন 2041 সালের বাংলাদেশ আসবে, মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেন, বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন, সেটি হবে ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, সেখানে কোনো দরিদ্র থাকবে না। তাহলে পরে এই যে দরিদ্র জনগণ থাকবে না, আমরা প্রান্তজনদের কথা বলছি, প্রান্তজনরা আর থাকবে না, আমরা সবাই একসাথে চলতে পারবো, এমন একটি স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, এমন একটি সোনার বাংলার স্বপ্ন দেখি। আমি নিশ্চিত যে আমাদেরকে ছাড়িয়ে যাওয়ার জন্যই তোমরা এসেছো এবং তোমরা নিশ্চিত করেই আমাদেরকে ছাড়িয়ে যেতে চলেছ। আমি ফলাফল যাই ঘটুক না কেন, আমি বিশ্বাস করি যে পক্ষ দল এবং বিপক্ষ দল দুই দলই বিজয়ী। দুই দলকে অভিনন্দন জানাতে চাই। সবচেয়ে বেশি বিজয়ী হচ্ছে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের জনগণ এবং স্মার্ট বাংলাদেশকে যিনি নেতৃত্ব দিচ্ছেন সেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ চমৎকার বক্তব্য এবং চমৎকার বিতর্ক উপহার দেওয়ার জন্য।
সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা 2023-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রিয় সুধী, আজকের পুরস্কার বিতরণ অনুষ্ঠানকে আনন্দঘন ও সার্থক করতে আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আসন অলঙ্কৃত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত। আমাদের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলাদেশ টেলিভিশনের সুযোগ্য মহাপরিচালক, সরকারের অতিরিক্ত সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন প্রাক্তন বিতার্কিক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব জনাব আবু হেনা মোর্শেদ জামান। শুরুতেই মাননীয় প্রতিমন্ত্রীকে সম্মানিত করার পালা। বিটিভির পক্ষ থেকে একটি শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের সম্মানিত মহাপরিচালক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে, সরকারের অতিরিক্ত সচিব। 2023 সালের 15ই আগস্ট বাংলাদেশ টেলিভিশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের 150 জন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজন করা হয়েছিল একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবারে সেখান থেকে একটি চিত্রকর্ম মাননীয় প্রতিমন্ত্রীকে প্রদান করবেন বাংলাদেশ টেলিভিশন ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার জনাব মাহফুজা আক্তার। প্রিয় দর্শক, জাতীয় টেলিভিশন স্কুল কলেজ বিতর্ক প্রতিযোগিতা বিটিভির একটি নিয়মিত অনুষ্ঠান হিসেবে প্রচারিত হয়ে থাকে। বিটিভি নিয়মিতভাবে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। এছাড়াও ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে ইংরেজি বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করা হয়। বিতর্ক অনুষ্ঠানকে নিয়ে নতুন ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিতর্কের মান বৃদ্ধিতে বিটিভির গ্রহণ করা সকল পদক্ষেপ সম্পর্কে এখন বক্তব্য রাখবার জন্য আমি অনুরোধ করছি আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যারকে, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং সরকারের অতিরিক্ত সচিব। মাননীয় প্রধান অতিথি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব আলী আরাফাত স্যার এবং বিশেষ অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব আবু হেনা মোর্শেদ জামান এবং আজকে যারা এখানে উপস্থিত আছেন দুটি প্রতিষ্ঠানের প্রিন্সিপালগণ এবং শিক্ষকবৃন্দ যারা অংশগ্রহণ করেছে আজকের এই আয়োজনে, তারা আমাদের সুপ্রিয় ছাত্রছাত্রীরা এবং বিচারক মণ্ডলী, আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। মননশীলতার চর্চায় আমাদের এই উদ্যোগটি দীর্ঘ বছর যাবৎ অবদান রেখে আসছে। আমাদের নতুন প্রজন্মকে যুক্তিবাদী, সৃষ্টিশীল এবং চিন্তাশীল করে তুলতে বিতর্ক প্রতিযোগিতাটি অবদান রেখে আসছে। আমরা আজকে যেটি উপভোগ করলাম তাতে করেও আমাদের মনে হয়েছে যে নতুন প্রজন্ম ক্রমশ ক্ষুরধার, তীক্ষ্ণ ধী সম্পন্ন হচ্ছে এবং আমাদেরকে আশাবাদী করছে। মাননীয় মন্ত্রী, আপনার আগমনে আমরা ধন্য হয়েছি। আপনাকে অশেষ কৃতজ্ঞতা এবং অভিনন্দন। প্রাগৈতিহাসিক কাল থেকে যদি শুরু করি তাহলে সক্রেটিস, প্লেটো কিংবা অন্য যারা দার্শনিক ছিলেন তারা যুক্তিতর্কের মধ্য দিয়েই জ্ঞানের অন্বেষণ করতেন এবং জ্ঞানের একটি ধাপ থেকে অন্য একটি ধাপে মানব সমাজকে এগিয়ে নিয়ে গেছেন। আমাদের এই যে নতুন প্রজন্ম তাদের যুক্তিবাদী মন গঠনে সচেষ্ট আছে, প্রয়াস নিচ্ছে এবং বিটিভি এই ক্ষেত্রে সহযোগিতা করতে পারছে, সেই জন্য নিজেদেরকে আমরা ধন্য মনে করছি। আমাদের সকলের প্রয়াস আগামীর বাংলাদেশ গঠনে সহায়ক হোক। আমাদের স্মার্ট বাংলাদেশ গঠনে আমরা যেন খুব দ্রুত এগিয়ে যেতে পারি এবং আমাদের মননশীলতার স্মার্টনেস যেন আসে, সেই কামনা করে আমি আমার কথা শেষ করছি। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। সম্মানিত সুধী, এবারে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবু হেনা মোর্শেদ জামান, প্রাক্তন বিতার্কিক এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মানিত সচিব। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত এমপি, উপস্থিত বাংলাদেশ টেলিভিশনের সম্মানিত মহাপরিচালক, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক
ডক্টর জাহাঙ্গীর আলম, আমার সহকর্মীবৃন্দ যারা এখানে আছেন, যারা বিতর্কে অংশ নিল, সেই তরুণ প্রখর ছেলেমেয়েরা, তাদের শিক্ষকরা, সুধীবৃন্দ, সবাইকে আমি সালাম জানাচ্ছি। আমি নিজে বিতর্কের লোক। যদি বলি যে খুব অল্প বয়স থেকে বিতর্ক শুরু করেছে এবং টেলিভিশন বিতর্কে দীর্ঘ সময় অংশগ্রহণ করেছে, আজকের যে ছেলেমেয়েরা বিতর্কের চর্চা করছে তারা যুক্তিবাদী হয়ে উঠবে, তারা তাদের বক্তব্যে পরিশ্রিত, মননশীল হয়ে উঠবে এবং আগামী দিনে যে স্মার্ট বাংলাদেশের কথা হচ্ছে বারবার, সেই স্মার্ট বাংলাদেশ তৈরিতে তারা নেতৃত্ব দেবে। একজন বিতর্কিক হিসেবে আমি বাংলাদেশ টেলিভিশনের উদ্যোগকে স্বাগত জানাই, অভিবাদন জানাই, অভিনন্দন জানাই। আজকে যারা বিজয়ী হিসেবে পুরস্কার পাবেন, তারা যারা বিজয়ী হতে পারলেন না কিন্তু বিজিত, তারা প্রত্যেকে এই দেশ গড়বার জন্য রয়েছেন, তাদের সবাইকে অভিনন্দন। যারা বিতর্কের সাথে আছেন তাদের অভিনন্দন। আমাদের আগামী দিন সুন্দর হোক। আমি নিশ্চিত আশা করতে পারি এই বিতর্ক খুব ছোট্ট করে হলেও এই স্মার্ট বাংলাদেশের জন্যে যে স্মার্ট জনশক্তি দরকার, সেই জনশক্তি তৈরিতে সাহায্য করবে। আমি সবাইকে অভিবাদন জানাই এবং আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে বিজয়ে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। মাননীয় প্রতিমন্ত্রীর হাতে ফলাফল তুলে দিচ্ছেন বিতর্ক অনুষ্ঠানের গবেষক ও নির্দেশক রুবাইয়াত রাকিব। আমি আমাদের মাননীয় প্রধান অতিথিকে আজকের অনুষ্ঠানের ফলাফল ঘোষণা করবার জন্য অনুরোধ করছি। কথা ছিল যে আমি আসব, এসে বসে বিতর্ক শুরুটা দেখব, দুই পক্ষ থেকে একজন করে বক্তব্য দেবে, তারপরে আমি বাইরে যেয়ে আরও কিছু কাজ আছে যেগুলো ভিজিট করব। কিন্তু দুপক্ষের দুজনের বক্তব্য শোনার পরে আমার মনে হয়েছে আর বাইরে যাওয়া যাবে না, আমাকে থাকতে হবে, পুরোটা দেখতে হবে। এবং আমি পুরোটাই দেখেছি এখানে বসে এবং খুবই উপভোগ করেছি। এবং আমার কাছে মনে হয়েছে আমাদের এই দেশের আগামী দিনে ভবিষ্যৎ তোমরা। বিতর্ক শেষ হওয়ার পরে অপেক্ষা করছিলাম ফলাফলের জন্য। অনেক চমৎকার বিতর্ক হয়েছে, দুদলই বিজয়ী হয়েছে আমার মতে। দুদলই চমৎকার বক্তব্য রেখেছে। তারপরও একটা রেজাল্ট তো আসেই, সেই রেজাল্ট তো দিতেই হবে। আমার কাছে যেটি আসছে, আমি প্রথম থেকে কিন্তু ইচ্ছে করে জানতে চাইনি কোন দল কোন স্কুল বা কলেজ, আমি যাতে অবজেক্টিভ থাকে আমার চিন্তা ভাবনাটা। তো পরে আমি জেনেছি, এখন রেজাল্ট এসছে, তো রেজাল্টটা দিয়ে দিই। এখন খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, 3-2 ব্যালটের ব্যবধানে আসলে জয় পরাজয় নির্ধারণ হয়েছে এবং বিজয়ী দল হয়েছে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। তোমাদেরকে অনেক অভিনন্দন, অনেক চমৎকার তোমরা বলেছো। শ্রেষ্ঠ বিতার্কিক মারজানুল জান্নাত মেধা, তোমাকে কংগ্রাচুলেশন এবং অভিনন্দন। তোমরা চমৎকার বিতর্ক করেছো এবং সত্যি কথা বলতে সাবজেক্ট যেটা ছিল সেটা কিন্তু কিছুটা পক্ষে যারা তর্ক করেছে তাদের পক্ষে ছিল কিছুটা, কিন্তু তোমরা খুবই চমৎকারভাবে বিপক্ষে যুক্তিটা উপস্থাপনের জন্য নেতৃত্বকে যে বেছে নিয়েছো, এটি কিন্তু আমি বলবো যে তোমাদের বিতর্কের জায়গা থেকে তোমাদের চিন্তা শক্তির এক ধরনের প্রতিফলন। সো তোমাদেরকে অভিনন্দন, তোমাকে অভিনন্দন শ্রেষ্ঠ বিতর্কিক হওয়ার জন্য। এবারে আমাদের এই অনুষ্ঠানের মূল আয়োজন অর্থাৎ পুরস্কার বিতরণের পালা। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী 64 দলের মাঝখান থেকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী দল এবং শ্রেষ্ঠ বিতার্কিকদের হাতে পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী। প্রথমেই পুরস্কার গ্রহণ করবার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি এবারের আসরের তৃতীয় স্থান অধিকারকারী দল সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার, সেনানিবাস, ঢাকাকে। এবারে দ্বিতীয় স্থান অধিকারকারী দল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরকে আমি মঞ্চে এসে ট্রফি নেওয়ার জন্য অনুরোধ করছি। এবারে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি প্রথম স্থান অধিকারকারী তথা শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকাকে। এবারে আজকের ফাইনাল বিতর্কে শ্রেষ্ঠ বিতার্কিক মারজানুল জান্নাত মেধা মাননীয় প্রধান অতিথির কাছ থেকে তার জন্য সংরক্ষিত ক্রেস্ট গ্রহণ করবেন।
সুপ্রিয় দর্শক, প্রতিবারই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শীর্ষ বিতার্কিকদের নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং সেখান থেকে সম্মানিত বিচারক মণ্ডলী একজনকে শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচন করেন। এবারে বারোয়ারির বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিল উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ হাঁটছে, মুখ্য কারণ ড্যাশ, এটা সবাই মানছে। এই বিষয় নিয়ে বিতর্ক করে চ্যাম্পিয়ন হয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের শিক্ষার্থী ক্যাডেট রিহিন। তাকে আহ্বান জানাচ্ছি মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করবার জন্য। এবারে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী দলের বিতার্কিকেরা তাদের জন্য নির্ধারিত মেডেল এবং সার্টিফিকেট গ্রহণ করবার জন্য মঞ্চে আসবেন। প্রথমেই আমি তৃতীয় স্থান অধিকারকারী সেনা পাবলিক স্কুল ও কলেজ সাভার সেনানিবাস ঢাকার বিতার্কিকদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবারে দ্বিতীয় স্থান অধিকারকারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ রংপুরের বিতার্কিকদেরকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। এবারে প্রথম স্থান অধিকারকারী শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকায় বিতার্কিকদেরকে মঞ্চে এক এক করে আসবার জন্য অনুরোধ করছি। মন্ত্রিত্বের শপথ গ্রহণের পর আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ টেলিভিশনের আঙিনায় প্রথমবারের মতো পদার্পণ বিতর্ক অনুষ্ঠানের পুরস্কার বিতরণকে উপলক্ষ করেই। সেজন্য আমরা নিজেদের ধন্য এবং গৌরবান্বিত মনে করছি। এক সময় আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নিজেই বিতর্কের বিচারক হিসেবে এসে বিতর্কের বিচার কার্যকে স্বচ্ছ ও সূক্ষ্ম করেছিলেন। আর আজ দীর্ঘদিন পর আমাদের মাঝে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানের সৌন্দর্যকে আরও অনেক গুণে বৃদ্ধি করেছেন। আপনার গঠনমূলক বক্তব্য শ্রবণের মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার বাসনায় উন্মুখ রয়েছে আমাদের এই নবীন বিতার্কিকেরা। বিনয়ের সাথে আপনাকে এখন বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি এবং আমাদের মাননীয় প্রতিমন্ত্রীর বক্তব্য প্রদানের সাথেই আজকের আনন্দঘন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে। খুবই ভালো লাগলো আজকে এখানে এসে এই যে উজ্জীবিত বাচ্চাদের দেখে, তোমাদের এই বিতর্কের যে একটা শক্তি, তোমাদের মধ্যে যে উৎসাহ এবং সুন্দর একটা পরিবেশে তর্ক বিতর্কর মাধ্যমে একে অপরের যে নলেজ শেয়ারিং অ্যান্ড অলসো অ্যাট দ্য সেম টাইম যুক্তি খণ্ডনের যে প্র্যাকটিসটা অনুশীলন, খুব ভালো লাগলো দেখে। একটি জিনিসই সর্বশেষে বলবো, সেটা হচ্ছে যে বিতর্ক আমরা করব, বিতর্ক ছাড়া সমাজ এগোবে না। বিতর্কের উদ্দেশ্য হওয়া উচিত সত্যের কাছাকাছি পৌঁছানো, সত্যকে খুঁজে পাওয়া। দিন শেষে আমি মনে করি যে যদি আমি দেখি আমার প্রতিপক্ষ, তার যুক্তি আসলে আরও বেশি শক্তিশালী, সে আসলে আরও অকাট্য সত্য এবং রেফারেন্স হাজির করেছে, এবং সেক্ষেত্রে যদি আমার ভিতর থেকে অনুধাবন হয় যে সে আসলে সঠিক এবং সত্য কথাটা বলেছে, এবং সেক্ষেত্রে নিজেকে যদি শুধরে নিতে হয়, সেই শুধরে নেওয়ার সাহসটাও থাকা দরকার বিতর্ক করার সাথে সাথে, কারণ এখানে সততাটাও খুবই দরকার। এবং নেতৃত্বের ক্ষেত্রে বলে অনেক শক্তিশালী নেতৃত্ব পৃথিবীতে এসেছে যারা আসলে ধ্বংস বয়ে এনেছে, কিন্তু শক্তিশালী নেতৃত্বের পেছন দিকে যদি সাহস এবং সততা না থাকে, যেটারও এক্সাম্পল আছে পৃথিবীতে, কাজে এই সম্মিলনটা ঘটা খুবই দরকার। শুধু আমার জ্ঞান যদি থাকে এবং আমি বিতর্কের এবং আর্টিকুলেশনের জোরে আমি যদি একটা অসত্যকে প্রতিষ্ঠিত করতে যাই, সেটি কিন্তু সমাজের জন্য, আমার জন্য, পরিবারের জন্য মঙ্গলজনক হবে না। তো বিতর্ক আমরা করব, বিতর্ককে আমরা অনুপ্রাণিত করব
এবং বিতর্কের মধ্য দিয়ে আমরা সত্য খোঁজার চেষ্টা করব এবং সত্যকে দিন শেষে আমরা গ্রহণ করে নেব। এটি আমার বিনীত অনুরোধ থাকবে সবার প্রতি। ধন্যবাদ যে আপনারা খুবই সুতীক্ষ্ণভাবে বিচার করেছেন এবং হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে আপনাদের রেজাল্ট যেটা আসছে, এবং সবাই যারা পেছন দিকের কারিগর আয়োজক তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তাদের দিনরাত পরিশ্রম এবং খাটাখাটনির ফলে এইটি সংগঠন করা সম্ভব হয়েছে এবং আমার প্রত্যাশা থাকবে এটি আরও বড় আকারে হতে থাকুক। আমাদের এই প্রজন্মের বাচ্চাদেরকে আমরা চাই যে তারা এই ধরনের একটি অনুশীলনের মধ্য দিয়ে এগিয়ে যাক। ধন্যবাদ সবাইকে আবারও ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।